ধরো এমন কিছু করছে, রাত্রেবেলা 2-1টার সময় বিএসএফ আসছে, আসার পরে বলছে আচ্ছা যদি কেউ মানে বাড়ির ভেতর থেকে থাকে বেরো। এবার মানুষ পাচার হয়, গরু পাচার হয়, ঠিক আছে। তো মেয়ে পাচার হচ্ছিল কেমন, মাঠের মধ্যে 5 থেকে 7টা মেয়ে পার হচ্ছিল, আরো গরু মোটামুটি 18-20টা গরু ছিল, লোকজনও তেমন ছিল। আর জঙ্গি ছিল বলতে দুটো লোক এসেছিল হরিয়ানা বা এরকম জায়গা থেকে এসেছিল, আসার পরে দেন ওই পুকুরে। জঙ্গি কি পুকুরের নিচে মোটামুটি জলের তলায় ছিল? কতক্ষণ ছিল মোটামুটি ধরো কমসে কম একটা দিন, তো একদিন পুরো জলের নিচে ছিল। মাছ পেলে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার পাশে এই মুহূর্তে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইছামতি নদী। এর ঠিক ও পাশে, অর্থাৎ এর থেকে মাত্র কয়েক মিটার দূরেই হচ্ছে বাংলাদেশ। আমরা এখন ভারতবর্ষ আর বাংলাদেশের সীমান্তবর্তী একটা গ্রামে দাঁড়িয়ে রয়েছি। এই গ্রামটার নাম আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নদিয়া জেলার দত্তফুলিয়ার হাবাসপুর বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি। বর্তমানে এখানে গ্রামের পরিস্থিতি খুবই খারাপ, কারণ আপনারা জানেন যে বর্তমানে ভারত আর বাংলাদেশে কীরকম কী পরিস্থিতি চলছে। সেই সিচুয়েশনে এখানে বলতে পারেন আপনারা একটা রেড অ্যালার্ট চলছে। এখানে যে বিএসএফ রয়েছে, যারা বলতে পারি আমাদের যারা সুরক্ষা করার জন্য রয়েছে, তাদের কাছে একটু পারমিশন নিয়ে একটু গ্রামের ভেতরে প্রবেশ করেছি, যাতে বর্তমানে কি সিচুয়েশান গ্রামে সেটা আপনাদের সামনে তুলে ধরা যায়। তার সাথে এই যে সীমান্তবর্তী একটা গ্রাম, সেই গ্রামেরও পরিবেশ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। আর এই তো ইছামতি নদী, আর এখানে আমাদের সাথে একজনকে পেয়ে গেছি। এই যে হাবাসপুর গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানেই হচ্ছে তার বাড়ি, একেবারে পাশে। তাই সেই ভাইয়ের কাছে একটু জেনে নেবো। ভাই বলছি, তোমার তো এখানেই বাড়ি, তাই তো? এই গ্রামটার নাম কি? এর নাম হাবাসপুর। হাবাসপুর গ্রাম। বলছি এখন বর্তমানে এখানে পরিস্থিতি কিরকম চলছে? পরিস্থিতি বর্তমানে তো খুবই খারাপ চলছে, কারণ অ্যাকচুয়ালি এখন মানুষের এখানে যারা আমরা স্থায়ী বাসিন্দা আছি, তাদের চলাফেরার অবস্থা খুব খারাপ। কারণ যখন তখন বিএসএফ আসছে, এসে আমাদের মানে অত্যাচার টাইপের, মানে ধরো এমন কিছু করছে, রাত্রেবেলা 2-1টার সময় বিএসএফ আসছে, আসার পরে বলছে আচ্ছা যদি কেউ মানে বাড়ির ভেতর থেকে থাকে বেরো। এবার আমরা বেরোচ্ছি, বেরোনোর পরে দেন বলছে বাড়ির ভেতর কেউ আছে কিনা বা বাংলাদেশে কেউ এসে ঢুকেছে কিনা, এমন কিছু জিজ্ঞাসা করছে। তারপরে তারা ভিতরে ঢুকে চেকিং টেকিং করছে। রাত্রেবেলা যখন বাড়ি আসি আমরা, রাত্রেবেলা 8টা-9টার পরে বাড়ি আসাও খুব কষ্টকর ব্যাপার, কারণ আর বাড়ি আসার সময় আর কি তখনও পুরোপুরি চেকিং করে। মানে আমরা অ্যাকচুয়ালি যদি আইডি কার্ডও দেখাই, তো মাঝে মাঝে মানতে চাই না, আমাদেরকে দত্তফুলিয়া ঘুরে বাড়ি আসতে হয়, ঠিক আছে। দিনের বেলাতেও তাই সেম, যদি ওদের সন্দেহ হয় আমাদের কোনো কথা, মানে আইডি কার্ড দেখালো প্রুফ যদি আমার সম্পূর্ণ প্রুফ দেখায়, তাও সে মানে কোনোভাবেই বুঝতে চায় না। সবসময় একটা কথাই বলে যে মানে ওরা যেটা বলে সেটাই ঠিক, আমরা যেটা বলো সেটা ভুল, ঠিক আছে। আর এমনিও সত্যি কথা বলতে এখন আমাদের পরিস্থিতি বলতে এমনি পাচার টাচার তো প্রচুর হচ্ছে, তবে কিছু ধরা পড়ছে, সব কিছু তো আর সেইভাবে বলে। আমরা আমাদের বাসিন্দা হিসেবে যতটুকু দরকার আমরা সেটুকু বিএসএফের হেল্প করি, আর ওরা সবসময় আমাদের হেল্প করে, এটুকুই জাস্ট। আর বর্তমানে তো ভারত আর বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো না, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় হয়তো গ্রামবাসীর অসুবিধা হচ্ছে। এই সিচুয়েশন কি আগেও ছিল? আগে মনে হয় ছিল না। আগে ছিল না, আজ থেকে 2 বছর আগে এমন কিছু ছিল না, বাট এই 2 বছর, এই রিসেন্টলি 2 বছর ধরে এরকম প্রবলেম চলছে, ক্রিয়েট হচ্ছে। আর দিনকে দিন প্রবলেম বেড়ে যাচ্ছে। প্রথমে আমাদের যখন 2 বছর আগে যখন আমরা বাড়ি আসতাম, তখন জাস্ট বাড়ি আসতে দিত না, কিন্তু এই মুহূর্তে আমাদের আইডি কার্ড দেখালে তখন ঠিক ছিল, কিন্তু এখন আইডি কার্ড দেখালে অ্যালাউ করছে না। তখন বলছে তোমাদের দত্তফুলিয়া ঘুরে বাড়ি যেতে হবে যদি আইডি কার্ড দেখায়, বা এমন সময় এমন হতে পারে ধরো বললো যে তোমাদেরকে এখন বাড়ি এখন দরকার নেই, তুমি এখানে দাঁড়িয়ে থাও খানিক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের দাঁড়িয়ে ওয়েটও করায় মাঝে মাঝে, ঠিক আছে। তো এরকম প্রবলেম চলছে কন্টিনিউ আমাদের গ্রামে। শুধু আমি না, প্রত্যেকটা মানুষ যার কাছেই তুমি শুনবে সেই একই কথাই বলবে যে ভাই তুমি অন্য সাইড ঘুরে বাড়ি যাও, কিন্তু বর্ডারতে যাদের আমাদের বাড়ি একদম বর্ডারের সাইডে, এই যে তুমি এই সাইডে বাংলাদেশ দেখছো, ওই সাইডে এই যে ভিতরে তো তোমরা আসলে সব কিছুই দেখলে, ঠিক আছে। তোমরা আসার সময় তো তোমাদের কাছে আইডি কার্ড প্রুফ সবই নিয়েছিল, তাই না? এবার আমি যখন এসেছি, এখন আমি কলেজে সব কিছু প্রুফ দেখাই, আধার কার্ডের সব কিছু প্রুফ দেখাই, কিন্তু তখন আমাকে অ্যালাউ করে না। কিন্তু আজকে আমার একটা বিশেষ কাজ ছিল এই মাঠে, আমাদের জল দেওয়া ছিল, তো সেই জন্য আমি এসেছিলাম, তোমাদের সাথে দেখা হয়ে গেলো, তো এই জন্যই দুটো কথা বলা, আর কিছুই না। আর একটা ঘটনা তুমি আমাদের সাথে শেয়ার করছিলে যে এখানে নাকি একটা কোন পুকুরের নিচে নাকি জঙ্গি লুকিয়েছিল, সেই ব্যাপারে যদি কিছু বলো। হ্যাঁ, সেটাও কিছুদিন আগের কথা, ঠিক আছে। তো একটা পুকুর ছিল, পুকুরটার নাম হচ্ছে শান্তি পুকুর, পাশেই। তো ওই পুকুরে হচ্ছে একটা সময় জঙ্গি ছিল বলতে দুটো লোক এসেছিল হরিয়ানা বা এরকম জায়গা থেকে এসেছিল, আসার পরে দেন ওই পুকুরে প্রায় অনেকটা সময় ছিল, নাক টাক ভাসিয়ে বেশ। তারপরে আস্তে আস্তে জানা যায়, সবকে জানার পরে বিএসএফকে সন্দেহ হয়, তো ওরা গিয়ে আর কি পুকুরের চারপাশে, তখন মানে জঙ্গি কি পুকুরের নিচে মোটামুটি জলের তলায় ছিল? কতক্ষণ ছিল মোটামুটি ধরো কমসে কম একটা দিন, তো একদিন পুরো জলের নিচে ছিল, ছিলই, নাক টাক ভাসিয়ে কোনোভাবে ছিল।
তো তারপরে বিএসএফ যাই, বিএসএফ যাওয়ার পরে ওকে খুঁজে পাই, ঠিক আছে, অনেক 40-50টা বিএসএফ গিয়ে খুঁজে পাই। তারপরে দিন ওকে গাড়ির পেছনে বেঁধে টানতে ক্যাম্পে নিয়ে যায়। তারপরে মারধর তো করেছে, ঠিক আছে, তারপরে তো জঙ্গি হিসাবে তো মেরে ফেলা উচিত, তাই না? ওরা হয়তো সেই করেছে। তারপরে আমাদের তো পাবলিকের অতটা কিছু পাবলিক হয় না ওদের ঘটনা, ওরা কি করে না করে, ঠিক আছে, তো ওরা কি করেছে এটুকু বলতে পারবো না। আর বলছি মোটামুটি এইখানে মোটামুটি বর্ডার এলাকা কতটা আছে, মোটামুটি আইডিয়া আছে? এখান থেকে প্রায় 10 কিলোমিটার। 10 কিলোমিটার টোটাল হচ্ছে বর্ডার এলাকা রয়েছে। 10 কিলোমিটার জাস্ট নদীটা এরিয়া তুমি দেখছো, ঠিক আছে, তার আসার সময় তারকাটা দেখলে, তারপরে নদী, তারপরে বাংলাদেশ। আর 10 কিলোমিটার পর থেকে শুধু তারকাটার এই সাইডে ইন্ডিয়া, ওই সাইডে বাংলাদেশ, এমন, মানে ভিতরে কোনো নদী নেই। আচ্ছা, এই সাইডে কি পুরো কি ফেন্সিং দেয়া নাকি ফেন্সিং ছাড়াও এরিয়া রয়েছে? ফেন্সিং ছাড়া এরিয়া আছে খানিকটা। আছে না? ওটা কোন সাইডে? ওটা হচ্ছে ওটা বলা যায় মনসাটি বলে জায়গাটা আছে, ওই জায়গাটা খানিকটা ফেন্সিং দেওয়া নেই। মানে এখান দিয়ে কতটা মোটামুটি? এখান থেকে তাও 2 কিলোমিটার। 2 কিলোমিটার, তাই তো? আর বলছিলে যে এখানে মেয়ের সম্বন্ধে রিলেটেড কিছু একটা বলছিলে, অ্যাকচুয়ালি যদি বলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আজ থেকে ধরো মিনিমাম 2 সপ্তাহ মতন আগে আমি তো পড়তে যাই, অ্যাকচুয়ালি আমি খাটছি চাকরি বাকরির জন্য। তো বাড়ি আসছিলাম পড়ে রাত্রেবেলা, তখন 10টা বাজে, পরে বাড়ি ফিরছিলাম। তেমন সময় আমাদের বাড়ির সাইডে একটা দোকান আছে, মানে মোড় বলে, ওই জায়গাটাই বিএসএফ মোটামুটি 200-300 বিএসএফ ওখানে দেখি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার দূরের থেকে আমি বাইকে এসেছি, বাইক আমাকে দেখে ওরা দৌড়ে এসছে। এবার আমি গিয়ে বাইক দাঁড় করানোর পরে আমাকে পুরো ঘিরে ধরে জিজ্ঞাসা করছে, তুমি এখান থেকে কাউকে পাস হতে দেখলে? আমি বললাম না তো দেখিনি। তো তোমার ব্যাগে কি আছে? তো এবার আমার ব্যাগে বই ছিল, আমি সব কিছু দেখালাম, ডকুমেন্টস বলছে ডকুমেন্টস দেখাও, ডকুমেন্টসটাও দেখালাম। তো দেখানোর পরে বললো যে তাহলে তুমি কি সত্যি পড়তে গেছিলে? আমি বললাম হ্যাঁ পড়তে গেছিলাম। তো ওরা হিন্দিতে বলছে, আমি হিন্দিতে কথা বলছি। তো তারপরে আমার ব্যাগের থেকে বই নিয়ে দুটো কোশ্চেন জিজ্ঞাসা করলো, কোশ্চেনটা আমি পেরেছি, ঠিক আছে। এবার তখন বললো না পারলে নাকি প্রবলেম ছিল, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি এরকম পরিবেশ, মানে এমন একটা খতরনাক পরিবেশ তৈরি হয়ে গেছে, এখন আমাদের চলাফেরা একটা অন্যরকম কায়দা হয়ে গেছে। আর মেয়ে পাচারের দিক থেকে আমাদের এই মাঠ দিয়ে কিছুদিন আগে মেয়ে পাচার হচ্ছিল, ঠিক আছে, এখনও কন্টিনিউ হয়, অতটা তো সামনে আসে না। তো মেয়ে পাচার হচ্ছিল কেমন, মাঠের মধ্যে 5 থেকে 7টা মেয়ে পার হচ্ছিল, আরও গরু মোটামুটি 18-20টা গরু ছিল, লোকজনও তেমন ছিল। তো বিএসএফ মাঠের ভেতর তাড়া করেছে, তেমন সময় ওই দুটো মেয়ে তার মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে, দল বিচ্ছিন্ন হয়ে মোটামুটি এক জায়গায় লুকিয়ে পড়েছে। এরা কোথাকার মেয়ে ছিল, ভারতের দিকে না বাংলাদেশের? বাংলাদেশের মেয়ে এপাশে পাচার হচ্ছিল। তো পাচার হয়ে গেছে, তখন মাঠের মধ্যে ওরকম ঝামেলা শুরু হয়ে গেছে। তো এবার যারা ওর সাথী ছিল তারা চলে গেছে, আর ওই দুজন হচ্ছে মাঠের মধ্যে হারিয়ে গেছে। এবার আমাদেরকে যখন বিএসএফ আমাদের এই সাইড দেখছে, আমাদের সবারই বলে গেছে যদি কোনো মেয়েকে দেখতে পাও তাহলে তোমরা একটু রেখে দিও, সকালবেলা নিশ্চয়ই একটুখানি আমাদের ক্যাম্পে দিয়ে এসো যদি কাউকে দেখতে পাও, আর নয়তো আমাদেরকে রাতারাত জানিও। নাম্বারও দিয়ে গেছে বিএসএফের। তো এইবার হচ্ছে যখন রাত্রেবেলা এবার ওই দুটো মেয়ে কী করেছে, একটা বাড়ি আশ্রয় নিয়েছে, ঠিক আছে। তো সেটা আমাদের একটা দাদা হয়, দীপঙ্কর বলে নাম। তো ওই দাদার বাড়ি আশ্রয় নিয়েছিল। তো এবার আশ্রয় নেওয়ার পরে ওরা রাত্রেবেলা ঠিকঠাক করে কথাবার্তা বলে রেখেছে, সকালবেলা বিএসএফের হাতে তুলে দিয়েছে, ঠিক আছে। তো তারপরে থেকে একটুখানি জাস্ট কম, কিন্তু তাও ঠেকানো যাচ্ছে না কোনোভাবে। রাত হলেই আমাদের যে মাঠটাট আছে, মাঠ ঘাটে প্রচুর দৌড়াদৌড়ি, ঠিক আছে। ফসল রয়েছে, ফসলের মধ্যে সকালবেলা দেখা যায় যে গরু গেছে, মানুষ গেছে, সব পায়ের ছাপটাপ সবই দেখা যায়। এবার যতটা পারি ততটা জানানো হয় বিএসএফের কাছে। এবার সত্যি কথা বলতে ওরা তো অতটা দিনের বেলা অতটা তো কিছু ঘোরাঘুরি করে না, এখন যেমন সব জায়গায় দেখছো যে বিএসএফ টিএসএফ নেই, দিনের বেলা আসে না, কিন্তু রাত্রেবেলা এইসব জায়গায় পুরো রেড অ্যালার্ট বলতে পুরোটাই রেড অ্যালার্ট, আসাই যায় না এইসব জায়গায়, মানে এতটা খতরনাক পরিবেশ, এই হচ্ছে ব্যাপার। আর এই যারা স্মাগলার এরা কোথাকার, মানে লোকাল না বাংলাদেশের না ভারতের? সেটা তুমি সবাই জানে, ঠিক আছে, কারণ লোকাল লোক ছাড়া কোনোদিন সবকিছু সম্ভব না। কারণ কিছু দেখো সামনের উপর তো বলা যায় না কাউকে কিছু, আর কেউ কোনোদিন কেউ কিছু বলেও না। এবার বললে নিজেরই ক্ষতি। আর ধরো আমি একজনের কথা বললাম, সে ধরো স্মাগলার না, তখন তার একটা বদনাম। না কারণ নাম ইয়ে করা ঠিক না, কিন্তু মোটামুটি এরা লোকাল আর কি। লোকাল কিছু লোক লোকাল আছে, যেমন ধরো তুমি দেখেছো কিছুদিন আগে খবরের কাগজেও ছাপা হয়েছিল যে কুলগাছির একজন ধরা পড়েছে, তারপর এরকম কাছাকাছি কিছু লোকজন ধরা পড়েছে। তো এরকম ব্যাপার হচ্ছে, ধরা পড়ে মাঝে মাঝে, ঠিক আছে, তখন চোখের সামনে এসেছে অ্যাকচুয়ালি, কিন্তু কোনোদিন মানে ভাবা যায় না যে ওরকম মানুষ অ্যাকচুয়ালি ওই রকম কাজ করতে পারে। মানে অনেক ভালো ভালো লোকও যুক্ত থাকে, ভালো লোকও যুক্ত, উচ্চ শিক্ষিত তাও যুক্ত থাকে। এবার আমাদের কিছুদিন আগে একটা দাদা আমাদের সাথেই খেলাধুলো করতো। তো এরকম ও হচ্ছে ফেন্সিডিল পাচার করতো বাংলাদেশে। এবার আমরা কেউ জানতাম না। এবার হঠাৎ করে আমরা এক সময় মানে একদিন ধরার পরে আমরা জানতে পারি যে ওরকম টোটোতে করে ফেন্সিডিল পাচার করছিল। তো এবার এটা তো জানা যায় না হট করে। তো এটা জানার পরে সবাই অবাক যে ছেলেটা এমন কিছু করতে পারে। সে আমাদের সাথেই মিশতো, পড়াশোনাও খুব ভালো। তাহলে
কাকে এখন বিশ্বাস করা যায় তুমি বলো? এবার ওই একার জন্য আমাদের সবারই ক্ষতি। বিএসএফ আমাদের সবাইকে কোশ্চেন করে এখন। এটা ভেবে দেখো আমাদের খেলা অবধি বন্ধ। এটাতে এই যে কাজে দু দেশের বর্ডার এলাকার মানুষই জড়িত। হ্যাঁ অবশ্যই, এটা তাছাড়া তো লোকাল ছাড়া তো সম্ভব না কোনো দিন। ওই সাইডে যেমন ধরো এই সাইডে তুমি দেখছো, এই সাইডে বাংলাদেশের ওই সাইডে এই জঙ্গলটার ওই সাইডে আছে তোমার বিজিবি, মানে বাংলাদেশ যে পুলিশ বর্ডার পুলিশ আছে ওটা ওই সাইডে আছে। তো ওরা রাত্রিবেলা এই সাইড দিয়ে ঘোরাঘুরি করে, আর বিএসএফ মধ্যে এই সাইড দিয়ে ঘোরাঘুরি করে। তো তখন আর কি এখানে আসা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এখান থেকে কিছুটা গেলেই তার কাটার ওই সাইডে আমাদের বাড়ি। এবার এখানে তো এসে অনেক পারমিশন নিয়ে, কারণ জমি আছে আমাদের, চাষ করতে হয়, সেই সূত্রে আসা, চেনে মুখ চেনে এটুকুই। কিন্তু যদি অচেনা, তোমরা তো এসে মানে অনেক কোশ্চেন করেছে, ঠিক আছে। এবার যদি চেনা হয় তাকে এই যে আইডি কার্ড দিলাম, কিছু জিজ্ঞাসা করলো, ছেড়ে দিল। কিন্তু যখন ঢুকি তখন পুরো সার্চ, আবার যখন বেরোবো তখন পুরো সার্চিং করে। আর এই পাশে বাংলাদেশের ডিস্ট্রিক্টের নাম বা গ্রামের নাম কিছু জানা আছে? রায়পুর, এমন কিছু রায়পুর বলে নাম, বাংলাদেশের ওই সাইডে, তাই তো? আর বলছি এমন যেমন ওই দিকে সাইডে গিয়ে আমরা দেখেছি যে অনেকের জমি বাংলাদেশের সাইডে আছে, আধার কার্ড জমা রেখে বাংলাদেশের ওই সাইডে অর্থাৎ কানাডার ওপাশে চাষ করতে যায়, তারপর আবার ফিরে আসে। ওটা কি এখানেও আছে? হ্যাঁ এখানেও আছে। ওটা কিরকম কি সিস্টেম রয়েছে? ওখানে সিস্টেম রয়েছে, যখন যাদের জমি আছে অ্যাকচুয়ালি বাংলাদেশের সাইডে, বাংলাদেশের জমিতে, মানে ওরা ওই সাইড থেকে যারা আসে বাংলাদেশ থেকে, তারা ওই সাইডে আধার কার্ড বা জমা দিয়ে এই সাইডে আসে। আচ্ছা। আর এই নদী ওই সাইডে যাওয়ার পারমিশন নেই, যারা মাছ টাছ ধরে, ঠিক আছে, দেখতো জাস্ট ওইটুকু, ওই সাইডে ওই পারে আর কেউ নামবে না। আচ্ছা, আমরা ওপারে যেতে পারবো না? না, ওই পারে যাওয়া যাবে না কোনোভাবে, কারণ ওই জায়গায় মাছ ধরে, ওই সাইডে কিন্তু আর যাওয়া যাবে না। আচ্ছা। আর তোমার যদি এই সাইডে কেউ, ওই যে জমিগুলো দেখছো, জমিতে যদি কেউ আসে, তখন তাকে তার কাটার এখানে যে বিএসএফ গুলো থাকে, তাকে ওই সেন্ট্রি বলে বর্ডারের, তো সে থাকে, তার কাছে আধার কার্ড বা ভোটার কার্ড কিছু একটা আইডি প্রুফ জমা দিয়ে তাদেরকে ভিতরে আসতে হয়। পুরো সার্চ করে তোমাকে ভিতরে পাঠাবে। আবার যখন তুমি ভেতর থেকে বেরোবে, তখন তোমার ওখানে সিগনেচার করিয়ে তোমার আইডি কার্ড দেবে, প্লাস সার্চিং করে। আমি যাবো, আমাকেও সার্চিং করবে, এমনকি জুতো যদি ওদের সন্দেহ হয়, জুতো ফেরে ফেলবে। এটা হচ্ছে পরিস্থিতি এখন। বর্তমানে এখানে কি কোনো রকম জীবনহানির কোনো ঘটনা ঘটেছে? হয়তো কোনো জীবনহানি তো ঘটে, মাঝে মাঝে গুলি চলে আমাদের এই সাইডে। আজ থেকে প্রায় এই মাসখানিকের মধ্যেই একটা গুলি হয়েছে। সে মারা গেছে? স্পট ডেট? মানে সে কি যে কোনো পাচারকারী ছিল? পাচারকারী ছিল। মানুষও পাচার হয় তো, মেয়ে বললে এমনি মানুষও পাচার হয়, মানুষ পাচার হয়, গরু পাচার হয়, ঠিক আছে। এইবার আমাদের এই লোকাল যারা লোকজন আছে, তারা মাঝে মাঝে দেখতে পায়, কিন্তু কি করবে বলো? কারণ যদি আমি বলতে যাই, তখন কেন আমারই একটা ক্ষতি। সেটা ঠিকই, সাধারণ মানুষ তার ওইসবের মধ্যে ক্ষতি যায় না। এবার আমরা যতটা পারি বিএসএফ এর হেল্প করি, এটা হচ্ছে ব্যাপার। এবার রাত্রে ক্যাম্পে যাওয়া মানে একটা বিপজ্জনক, কারণ আমাকে এখানে স্মাগলার মনে করে মেরে দিল। তো ওই কারণে আর কি, তখন হচ্ছে আমরা ক্যাম্পে তো যেতে পারি না। সকালবেলা ধরো যতটা সম্ভব, ধরো কাউকে সামনে পেয়ে গেলাম, তখন বলে দিলাম স্যার এই যে এখান দিয়ে গেছে, আর না হলে সকালবেলা গিয়ে বলি স্যার এখানে এই ছিল, ব্যাস এই ব্যাপার। এই বর্তমানে তাহলে গ্রামের অবস্থা, বর্তমান পরিস্থিতি মানে সত্যি কথা বলতে আমাদের এখন সেই অত্যাচারিত মতন থাকতে হয়। মানে রাত্রেবেলা আমরা ঘুমাচ্ছি, হট করে বিএসএফ আসলো, এসে বললো ঘরের থেকে সবাই কে আছে বেরো, কাঁচা ঘুম ভেঙে বেরোতে হয়। তারপরে আবার ঘরের মধ্যে যাই, গিয়ে সব চেকিং করে, কে আছে না আছে, খাটের তলায় টলায় সব চেকিং করে আবার ওদের মতন যদি কাউকে না পায় বেরিয়ে আসে, বললো ঠিক আছে তোমরা তাহলে ঘরে চলে যাও। অ্যাকচুয়ালি বিএসএফ অর্থাৎ ওনারা তো আমাদের সিকিউরিটির জন্যই রয়েছে, বিশেষ করে বর্তমানে যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে আমাদের সুরক্ষার জন্যই, কারণ দেশের সুরক্ষা সবার আগে। হয়তো ওনাদের এইভাবে চেক করতে হয়, তাছাড়া তো কিছু করারও নেই। কারণ এই যে ভাই বলছিল একজন জলের তলায় ছিল যে জঙ্গি, সেই জঙ্গি যদি কোনো কারণে দেশের ভেতরে যদি ঢুকে যায়, তাহলে তো বিশাল বড় হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্য হয়তো আমাদের দেশের সুরক্ষার জন্য, আমাদের সাধারণ মানুষের সুরক্ষার জন্যই হয়তো বিএসএফ স্যারদের এটা করতে হয়। তো কিন্তু বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, এরকম যদি আর কি চলতে থাকে, এবার সারা জীবন তো একটা 5 বছর 1 বছর ঠিক আছে, কিন্তু আমি যদি ভাবি এই গ্রামে আমি সারা জীবন থাকবো, এইভাবে মনে হয় না যে না ওই জন্য তোমাকে একটা কথা বলি, যারা ভিতরের লোকজন, মানে অ্যাকচুয়ালি ভিতরে যারা বাড়িঘর যাদের আছে, তাদের প্রত্যেককে মোটামুটি সরকার একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখান থেকে উঠে যাওয়ার জন্য। আচ্ছা। কিন্তু তারা বাইরে হয়তো কোনোভাবে বাড়ি বানানো রয়েছে, ঠিক আছে, যে একটা এখন হট করে তো বাড়ি ছেড়ে তো হট করে যাওয়া যায় না, ও এক জায়গায় বাড়ি বানাচ্ছে, যখন তৈরি হয়ে যাবে তখন এখান থেকে চলে যাবে। আচ্ছা, মানে সরকার থেকে অলরেডি যারা একেবারে সীমান্তবর্তী যাদের বাড়ি, মানে বাড়ির উপর দিয়ে টাকাটা চলে গেছে, তাদেরকে অলরেডি সরকার থেকে টাকা দিয়েছে। হ্যাঁ, কিছু লোককে টাকা দিয়েছে যে এখান থেকে উঠে যাওয়ার জন্য, ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি বর্ডারের ভেতর থাকা তো একটা অপরাধ, তাই না? কারণ যখন তখন এটা আমাদের লাইফ, নিজেদের রিস্ক। কারণ আমরা যদি ভিতরে থাকি, এক সময় ধরে স্মাগলার আসলো, আমাদেরকে বের করলো, করে মেরে দিল, বা ওরা ভিতর থেকে তাহলে বাইরে থেকে কী করবে, কিছু তো জানতে পারলো না।
ওই জন্যে ওরা আমাদেরকে বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে, কারণ ভিতরের পরিবেশ খুবই খারাপ। কারণ এখানে যখন তখন এদিক ওদিক যখন তখন যেসে পাচার হয়, ঠিক আছে। আর এমন করে সেই একটা সন্দেহ চোখে আমাদেরকে দেখে, যারা ভিতরে থাকে তাদের সন্দেহ চোখে দেখে, কারণ তারা প্রতিনিয়ত ধরো এদিক ওদিক ঘুরে বেড়ায়, মাছ ধরে নদীতে, ঠিক আছে। কেননা সেই বাংলাদেশ চলে গেল, আবার চলে আসলো, ঠিক আছে, এইসব তো ঠিক না। আর এটা কি এই যে বাংলাদেশের যে সরকার চেঞ্জ হলো বা এই যে অশান্তি পরিবেশ চলছে, এটা হওয়ার পর থেকে কি জিনিসটা আরো বেড়েছে? আরো বেড়েছে, তারপরের থেকে এই বর্ডার আরো গার্ড বেড়েছে। প্রথম ছিল একটা লেয়ার শুধু রোডে থাকতো, এখন রোডের পরে তার কাটার পেছনে আবার নদীর সাইড দিয়ে এখন থাকে রাত্রে, মানে 3টে লেয়ারে বিএসএফ থাকে। আর আমাদের পেছনে তো রয়েছে ইছামতি নদী। বলছি এই নদী তো আমাদের এখান দিয়ে আবার বাংলাদেশেও চলে গেছে, যদি একটু এই নদীর গতিপথ সম্বন্ধে যদি একটু বলে দাও। এটা হচ্ছে এই নদীটা এখান থেকে সোজা গেল ওই সাইডে খানিকটা দূরে গিয়ে হচ্ছে আমাদের দত্তপুলিয়া যে বাজার বা ব্রিজ বলে, ঠিক আছে, ওই ব্রিজটা ওখানে আছে, তার ওখানে শ্মশান টশান যে রাস্তা আছে। আর এখান দিয়ে সোজা গিয়ে এই নদীটা একটু বাঁক নিয়ে গেছে বাংলাদেশ সাইডে, মানে যেই তার লোহার ব্রিজ বলে, খয়রামারি লোহার ব্রিজ, তো ওই ব্রিজের নিচে দিয়ে এই নদীটাই গেছে, এখান থেকে কিছুটা দূরেই। এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে সোজা গিয়ে ওই সাইড দিয়ে মাঝদিয়া সাইডে গেছে, মানে তুমি তো দেখছো না, ওই বলছিলাম মাঝদিয়া সাইডে মুখ বন্ধ করা আছে বলছিল, এটা কি ব্যাপার? ব্যাপার বলতে ও তো সবাই জানে, ঠিক আছে, কম বেশি, কারণ এই নদীতে তো এখন স্রোত কিছু হয় না। আগে আমি আমার বাবার মার মুখে শুনেছি যে এই নদীতে স্রোত ছিল, তারপরে আমার জন্য করে আমি কোনোদিন দেখিনি স্রোত। তো আমার নিজেও এক সময় মানে শুনেছি লোকের কাছে যে মাঝ দিয়ে এক জায়গায় মুখটা বন্ধ রয়েছে, রেল ইয়ে গেছে, রেলের ব্রিজ করার জন্য বন্ধ করে দিয়েছে। তো আমি গেছি গেদে বর্ডার, যেটা বর্ডার বলে, 15 আগস্টে যাওয়ার সময় আমি দেখেছি যে বিষয়টা, যে সত্যি ওখানে মুখটা বন্ধ, যার কারণে নদীতে বর্ষাকালে জলটা একদম বেশ ভরে টরে যায় কানায় কানায়, আর এরকম টাইমে আবার এরকম নেমে যায়। আবার বলছিল অনেক মানুষ নাকি নদীটাকে ইউজ করে পুকুর বানিয়ে এই ব্যাপারটা। অনেকে এরকম আছে, কিন্তু সে এখানে তো সম্ভব না, এটা তো বর্ডার এলাকা, তাই না? এখান থেকে কিছুটা দূরে যখন এই বর্ডার থেকে মানে নদীটা বেরিয়ে গেছে, তারপরেই হচ্ছে তোমার একটা ফেন্সিং চলে গেছে এক সাইডে, ওখান থেকে গার্ড, আর সামনে নদীটা একটা গ্রামের ভেতর দেখেছে, ঠিক আছে। তো ওখানে মানুষ কী করেছে, ধরে নদীটা প্রায় শুকিয়ে গেছে, যাদের চাষাবাদ করে নদীর পাড়ে, তারা কী করেছে ওই নদীটার প্রত্যেকটা একটা পার্সোনাল করে না সেই পুকুর টাইপের করে নিয়েছে। আর সেখানে ধরো নদীপথ আর সামনে এগোতে পারছে না। আর বর্ষার সময় কী হয়, ওই নদীটা যখন আস্তে আস্তে জল বাড়ে, তখন ওই পুকুরের ভেতর জল গিয়ে পুকুরের পাড় ভেঙে মাছগুলো সব নদীতে আসে, তখন ওই দেখা যায় আবার যখন এরকম জল ছাপিয়ে যায়, তখন আবার তারা এই মাটি কেটে কেটে নিয়ে আবার ওই পাড় দিয়ে আবার পুকুর টাইপের করে নেয়। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। তুমি একেবারে গ্রামে, একেবারে সীমান্তবর্তী একটা গ্রামে থাকো, কারণ এইসব সিচুয়েশান তো আমাদের পক্ষে দূর থেকে জানা সম্ভব নয়। তুমি একেবারে কারেন্ট সিচুয়েশান সবার সামনে, আমার যা চ্যানেলের দর্শক আছে সবার সামনে তুলে ধরলে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। এই যে ইছামতি নদীতে নৌকার উপর বসে আছি, সত্যি মানে গ্রাম, একদিকে তো গ্রাম্য পরিবেশ, তারপরে সীমান্তবর্তী গ্রাম, সত্যি ওইটা অন্য রকমের। কারণ যারা একেবারে সীমান্তবর্তী গ্রামে থাকে তারাই শুধু এই অভিজ্ঞতা, তাদের পক্ষেই বলা সম্ভব বা সেটাকে গ্যাদার করা সম্ভব। আমরা দূরে থেকে এই যে সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে তাদের পরিবেশ আমাদের পক্ষে কিন্তু বোঝাটা সম্ভব নয়, তাদের জন্য আমাদের এখানে এসে থাকতে হবে। যাই হোক, সেটা তো পসিবল না। এই হচ্ছে ইছামতি নদী, নদীর জল ভালোই ঠান্ডা। একবার আমি ওকে ঘুরিয়ে, ক্যামেরা আমার যে ভাই রয়েছে একটু ঘুরিয়ে দেখাতে বলবো, একটু জুম করে হচ্ছে দেখা, একটু জুম করিয়ে, জুম ইন আর ইন আউট করে একটু ভালোভাবে দেখা। তো কি অসাধারণ মানে পরিবেশ, মানে যদি বর্ডার এলাকা না হতো, মানে ঘোরার জন্য একটা পারফেক্ট প্লেস হতো যদি বর্ডার এরিয়া এটা না হতো। আর এই ইছামতি নদীর পাশেই কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে সাইডের যে গ্রাম সেটা হচ্ছে রয়েছে। দেখো এই যে এইগুলো কিন্তু একেবারে সীমান্তবর্তী গ্রাম যাকে আমরা বলবো, একেবারে তার লাগোয়া হচ্ছে জমি, পরপর বিঘার পর বিঘা জমি রয়েছে। এই যে ভারতবর্ষের সাইডে একেবারে সীমান্তবর্তী সাইডে বিভিন্ন হচ্ছে বাড়ি, আমি একবার জুম করে দেখাবো। আর এই সাইডে কিন্তু জমির পর বিঘা হচ্ছে জমি চলে গেছে। অমায়িক পরিবেশ, সত্যি অসাধারণ। আর এই যে আমাদের এখানে কিন্তু এই যে নদীর পাশে কুল গাছও রয়েছে। একটা মার কটা কুল খাওয়া যাক, দেখা যাক কটা কুল পড়লো। এইগুলো কিন্তু সত্যি অমায়িক। নিয়ে আয় কুলগুলো নিয়ে আয়। যেতে যেতে মনে হলো পাশেই কুল গাছ, একটা কুল ধরে রয়েছে, একবার জুম করে দেখাবো। দেখো কুল কিন্তু ধরে রয়েছে, যদিও বা এখনও যারা আমরা সরস্বতী পুজো, কারণ অনেকেই আমরা আছি সরস্বতী পুজো না হলে কিন্তু কুল খাই না, কিন্তু অলরেডি আমাদের সাথে রয়েছে সবাই কিন্তু
এই যে দেখো কুলটা খেয়ে দেখ কেমন মিষ্টি মিষ্টি টক টক। মিষ্টি মিষ্টি টক টক। অসাধারণ পরিবেশ, অসাধারণ। কাকা মাছ পেলে, মাছ পেলে? দেখো এখানে কিন্তু কাকা কিন্তু মাছ ধরছে, যে কচুরিপানা, এই সাইডটাতে কিন্তু কচুরিপানা ভর্তি। এই যে সরিয়ে সরিয়ে তারপর কিন্তু কাকা এর মধ্যে মাছ ধরতে এসছে। পাশেই পাশেই জাল পাতা আছে অ্যাকচুয়ালি কাকার পাশে, একেবারে গ্রামের পাশেই হচ্ছে বাড়ি। তো কিন্তু এই সাইডটা কিন্তু পুরো কচুরিপানাতে কিন্তু ভরে গেছে। দেখাবো একটু ভালো করে, নদীর এই সাইডটাতে পুরো দেখো কচুরিপানাতে ভরে গেছে। অ্যাকচুয়ালি নদীর এই পরিবেশ যদি নষ্ট হয় এসবের জন্য আমরা নিজেরাই অনেকাংশে দায়ী। নদীর গতিপথ আমরা পরিবর্তন করি, এবার নদী যদি স্বাভাবিক গতিপথ যদি আমরা কখনো পরিবর্তন করি তাহলে তো সেই নদীটা নষ্ট হবেই, কিছু করার নেই। তাছাড়া তো বিভিন্ন কলকারখানার বিভিন্ন নোংরা থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসগুলো তো সব গিয়ে এই নদীর মধ্যেই গিয়ে মিশছে। আর এই যে এই সাইডে কিন্তু আমরা এখন এই মুহূর্তে বাঁশবাগানের মধ্যে রয়েছি। এই চারদিকে হচ্ছে বাঁশবাগান। দেখো সাথে রয়েছি আমরা তিনজন, একজন যাকে তোমরা অলরেডি, যার এখানে এই গ্রামেই বাড়ি, একবারে কাছে পাশেই বাড়ি, আর আমরা দুজন যারা দূর থেকে এসেছি। সত্যি অসাধারণ, অসাধারণ এরকম পরিবেশ, সত্যি অসাধারণ। যদি এটা কোনো কারণে যদি সীমান্তবর্তী এলাকা না হতো তাহলে পারফেক্ট প্লেস একেবারে ঘোরাঘুরির জন্য। দেখো চারদিকটা একবার দেখাচ্ছি।